আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত এসএসসি অনলাইন স্কুলে। আমি নজরুল। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আসলে যেহেতু দীর্ঘ 6 মাস যাবত স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, তো এসএসসি পরীক্ষার্থীদের প্রিপারেশনটা আসলে সেইভাবে হচ্ছে না যতটা আসলে একটা শহরের ছেলে মেয়েদেরকে হয়। তো আমি তাদের চিন্তা করে বলেছিলাম যে আমি ধীরে ধীরে অধ্যায় ভিত্তিক প্রতিটা বইয়ের বেসিক এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকে তারই ধারাবাহিকতায় এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় মোশন অর্থাৎ গতি নিয়ে আলোচনা করব। গতি যদি চিন্তা করি তার আগে আমাদের জানা দরকার হচ্ছে প্রসঙ্গ কাঠামো। কারণ গতিশীল জিনিসটা তুমি এককভাবে বলতে পারবে না। যেমন আমি ক্যামেরার সাপেক্ষে এখানে কি আছি, স্থির আছি, হুইচ ইজ ওকে। বাট ক্যামেরাটার এবং আমি দুজনই কিন্তু ভূপৃষ্ঠে অর্থাৎ একটা গ্রহে, আর এই গ্রহটা সূর্য নামে যে নক্ষত্র আছে সেটাকে কেন্দ্র করে কি করতেছে, ঘুরতেছে। তাহলে এখন আমি আর এই ক্যামেরাটা এখন কি এই সূর্যের সাপেক্ষে গতিশীল না? তার মানে স্থির ছিলাম, এখন কি হয়ে গেছি, গতিশীল হয়ে গেছি। তার মানে একটা জিনিস একটা সাপেক্ষে স্থির হইতে পারে, আবার আরেকটা সাপেক্ষে কি হইতে পারে, গতিশীল হইতে পারে। তার মানে যার সাপেক্ষে স্থির বা গতিশীল সেটাকে আমাদের নির্ধারণ করতে হবে। সেটাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। অর্থাৎ যার সাপেক্ষে কোনো বস্তু স্থির নাকি গতিশীল তা নির্ধারণ করা যায়, তাই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। এখানে আমার সাপেক্ষে ক্যামেরাটা কি স্থির, তাই এখানে আমি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আবার আমি আর ক্যামেরা দুজনেই কি সূর্যের সাপেক্ষে কি গতিশীল, তাই সূর্য হচ্ছে এখানে প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে সেই জিনিস যার সাপেক্ষে কোনো বস্তু স্থির নাকি গতিশীল তা নির্ধারণ করা যায়, তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এবার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি আমি চিন্তা করি আমার সাপেক্ষে ক্যামেরাটা কি আসলে স্থির, তাহলে অবস্থান পরিবর্তন করতেছে না। আবার সূর্য একটা প্রসঙ্গ কাঠামো ছিল, কারণ এই সূর্য সাপেক্ষে কি করতেছিলাম, আমি আর ক্যামেরাটা ঘুরছিলাম। তাহলে এখানে সূর্যটার সাপেক্ষে আমরা কি গতিশীল। তার মানে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু স্থির হইতে পারে, কোনো বস্তু কি হইতে পারে, গতিশীল হইতে পারে। তাই প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে গতিটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থিতিশীল গতি, আর একটা হচ্ছে গতিশীল গতি। স্থিতিশীল গতি মানে কি, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন না করে তাহলে তাকে স্থিতিশীল গতি বলে। আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু যদি তার অবস্থান পরিবর্তন করে তাহলে তাকে গতিশীল গতি বলে। এই গতিশীল গতি আবার তোমার হচ্ছে 4 রকমের, তোমাদের বই আছে অনেক রকম, বাট তোমাদের বই 4 রকম দেওয়া আছে। একটা হচ্ছে সরলরৈখিক গতি, আরেকটা হচ্ছে তোমার ঘূর্ণন গতি, আরেকটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আরেকটা হচ্ছে চলন গতি। সরলরৈখিক গতি মানে কি আসলে, ধরো একটা বস্তু এ থেকে বিতে গেল, এই যে এ থেকে বিতে সরলরেখা বরাবর যাইতে গেলে যে গতিটা প্রাপ্ত হয়েছে না, এটা হচ্ছে সরলরৈখিক গতি। অর্থাৎ হচ্ছে একটা বস্তু তার নির্দিষ্ট সরলরেখায় চলতে গেলে যে গতি প্রাপ্ত হয় সেটাকে বলা হয় সরলরৈখিক গতি। তারপরে তোমার হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বলতে আসলে একটা বস্তু যেমন চাকা চাকা অথবা ফ্যান, এগুলো ঘুরতে ঘুরতে কি হয়, একটা গতি প্রাপ্ত হয়, এটা হচ্ছে তার ঘূর্ণন গতি। অর্থাৎ কোনো বস্তু ঘূর্ণায়মান অবস্থায় যে গতি প্রাপ্ত হয় সেটাকে বলা হয় তার ঘূর্ণন গতি। তারপরে হচ্ছে তোমার কি চলন গতি। চলন মানে কি, কোনো বস্তু চলতে গেলে যে গতি প্রাপ্ত হয় সেটাকে তার চলন গতি। আমি যদি চলন গতি বলি, ধরো সাপোজ একটা বই আমি টেবিলের উপরে রাখলাম, রাখার পর আমি ঠেলা দিলাম, ঠেলা দেওয়ার পরে আস্তে আস্তে বইটা কি করলো, টেবিলের এক প্রান্ত থেকে অপর প্রান্তে গেলাম। এখন এক্ষেত্রে খেয়াল করো বইয়ের প্রতিটি কণা কিন্তু এখন ধীরে ধীরে এক পাশ থেকে আরেক পাশে, অর্থাৎ যদি বইটা এখানে রাখতাম, এটা যদি একটা ইয়ে হইতো, ঠেলতে ঠেলতে ধীরে ধীরে এই পাশে নিয়ে আসতে পারতাম, পারতাম না? পারতাম। তাহলে সম্পূর্ণটা ওই পাশে চলে যায়। অর্থাৎ এটা যদি এখানে যাই তাহলে এটা কোথায় চলে আসবে, এখানে একটু আগে চলে যাবে। অর্থাৎ সম্পূর্ণ বস্তুটা, সম্পূর্ণ কণাগুলো কি করে, চলার পথে অবস্থান পরিবর্তন করে। অর্থাৎ চলন গতি হচ্ছে সেই গতি, কোনো বস্তু তার চলার পথে যখন তার সবগুলা কণা সমান সময় সমান পথ অতিক্রম করে তাকে চলন গতি বলে। তারপর হচ্ছে তোমার কি পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি বলতে হচ্ছে কি, যে তোমার হচ্ছে কোনো কণা আসলে যদি একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে ঘুরে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর আবর্তিত হইতাছে, সেটাকে বলা হয় তোমার পর্যায়বৃত্ত গতি। যেমন ঘুড়ির কাঁটার গতিটা, ঘুড়ির কাঁটা কি করে, 1 থেকে ঘুরতে ঘুরতে 12-তে যায়, আবার 1 থেকে ঘুরতে ঘুরতে যায়, তাহলে ঘুড়ির কাঁটার গতিটা হচ্ছে তোমার কি পর্যায়বৃত্ত গতি। অথবা চাকা যে ঘুরে, চাকা, সেটা একটা পর্যায়বৃত্ত গতি। আর একটা গতি আছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি মানে কি, কোনো গতিশীল বস্তু যদি তার পর্যায়কালের মানে যে একটা পর্যায় নেই, মানে হচ্ছে পর্যায় বলতে হচ্ছে, ধরো এটা একটা সরল দোলক, এর যে ধুলেটা একবার এদিকে এখানে যায় সর্বোচ্চ, আবার এটা এদিকে যাইতে 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 আবার কি করে এখান পর্যন্ত আসতে পারে। তাহলে এখান থেকে এখান পর্যন্ত হচ্ছে তার পর্যায়কাল। ঠিক আছে, মানে একটা ঘুরে আসতে যতটুকু সময় লাগে সেটাকে তার পর্যায়কাল বলে।
তো গতিশীল বস্তু তার পর্যায়কালের অর্ধেক সময় যদি একদিকে আর বাকি একদিক সময় কি করে অন্যদিকে চলে, তাহলে সেটাকে স্পন্দন গতি বলে। যেমন সরল দোলকের গতি, সরল দোলকটা যখন এইভাবে দুলে, দেখবা দেয়াল ঘড়ির মধ্যে যে সরল দোলকটা দেওয়া আছে সেটা কোনো সময় উপরের দিকে যায়, আবার একটা সময় কি করে এইদিকে যায়। এই যে গতিটা, এটা হচ্ছে তোমার কি স্পন্দন গতি। এখানে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো এবং গতিশীলতা নিয়ে। যেমন তোমাদের বইয়ের মধ্যে প্রায় এই প্রশ্নটা আসে, সেটা হচ্ছে মহাবিশ্বের কোনো কিছুই পরম স্থিতি বা পরম গতি নয়, সবগুলো হচ্ছে আপেক্ষিক, বিশ্লেষণ করো। তো আমরা জানি যে কোনো জিনিস গতিশীল নাকি স্থির তা নির্ধারণ করার জন্য আমাদের নির্দিষ্ট একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিতে হয়। কারণ একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা বস্তু স্থির, আবার এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আরেকটা বস্তু গতিশীল হতে পারে। যেমন আমার যদি একটা প্রসঙ্গ কাঠামো ধরি, আমার সাপেক্ষে ক্যামেরাটা হচ্ছে কি স্থির, বাট এখন এই ক্যামেরাটা সূর্যের সাপেক্ষে কি গতিশীল, কারণ পৃথিবী সূর্যের চারিদিকে প্রচন্ড বেগে ঘুরতেছে। তাহলে ক্যামেরাটা আমার সাপেক্ষে স্থির ছিল, বাট এখন সূর্যের সাপেক্ষে কি গতিশীল। তার মানে একটা জিনিস স্থির একটা নির্দিষ্ট সময়ের জন্য, চিরন্তকালের জন্য না, এটাকে পরম বলা হয়। অর্থাৎ অল্প সময়ের জন্য যেটা স্থির সেটা হচ্ছে আপেক্ষিক, আর যেটা চিরন্তকালের জন্য স্থির সেটাকে বলা হয় পরম। যেমন আমার ভর চিরন্তকাল, যদি এখন আমি কোনো কিছু এজিউম না করি, না খাই, তাহলে আমার ভর 67 থাকবে, পরিবর্তন হবে না। এটা হচ্ছে পরম, মানে সত্য। আর যেটা তোমার পরিবর্তন হয়ে যায়, অল্প সময় থাকে, সেটাকে বলা হয় তোমার আপেক্ষিকতা। তাহলে পরীক্ষাতে যখন এই প্রশ্নটা আসে, তোমরা আনসার করবে এভাবে যে আমরা জানি যে কোনো বস্তু গতিশীল নাকি স্থির তা নির্ধারণ করা হয় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন করে তাহলে সে গতিশীল, আর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যদি কোনো বস্তু তার অবস্থান পরিবর্তন না করে তাহলে সে হচ্ছে স্থিতিশীল। এবার এই প্রসঙ্গ কাঠামোটা কোনো গ্রহ অথবা নক্ষত্রের মধ্যে থাকবে। গ্রহগুলো নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরে, আর নক্ষত্র কোনো মিল্কওয়ে বা কোনো গ্যালাক্সিকে কেন্দ্র করে কি করে ঘুরতে থাকে। তাহলে নক্ষত্রের সাপেক্ষে প্রসঙ্গ কাঠামোটা যে গ্রহতে থাকবে সেটাও কি থাকবে গতিশীল থাকবে, আবার ওই যে নক্ষত্রটা সেটাও কোনো একটা মিল্কওয়ে গ্যালাক্সির সাপেক্ষে কি থাকবে গতিশীল থাকবে। স্থির জিনিসটা আবার কি হয়ে যায় গতিশীল হয়ে যায়। তার মানে কোনো জিনিসই পরম ভাবে কি নয় স্থির নয়, কোনো জিনিস পরম ভাবে গতিশীল নয়, সবগুলো হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক বলতে হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট ভরের যে তথ্য বা ডেটা পাওয়া যায় সেটাকে তোমার আপেক্ষিক বলে। যেমন এখানে নির্দিষ্ট অল্প একটা সময়ের জন্য আমি আর ক্যামেরাটাকে স্থির, এটা হচ্ছে আপেক্ষিক। বা প্রকৃতপক্ষে আসলে কি আমরা দুজন সূর্যের চারিদিকে ঘুরতেছি, এটাও আপেক্ষিক। কারণ কি সূর্য আবার কি করতেছে একটা গ্যালাক্সির সাপেক্ষে ঘুরতেছে। তার মানে পৃথিবীতে যত স্থির বা গতি আছে কোনো কিছুই কি নয় পরম নয়, সবগুলো আপেক্ষিক। এরপরে তোমাদের হচ্ছে দূরত্ব এবং সরণ। দূরত্ব সরণ কাকে বলে? দূরত্ব যদি চিন্তা করো, আসলে মনে করো এই অবস্থানে ছিলা, তুমি বি অবস্থানে গেলা। একটা বস্তু ধরো এই অবস্থানে ছিল, সে ধীরে ধীরে বি অবস্থানে গেল। এই অবস্থানে ছিল, ধীরে ধীরে তোমার হচ্ছে বি অবস্থানে গেল। তাহলে একটা দিক, সেটা কি দিক? এ থেকে বি এর দিকে। তাহলে আমি বলতে পারি দূরত্ব কাকে বলে? যে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে অবস্থান পরিবর্তন তাকে দূরত্ব বলে। কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে অবস্থান পরিবর্তন তাকে দূরত্ব বলে। দূরত্ব ডিস্টেন্সের ডি, তাই দূরত্বকে আমরা কি করি? ডি দ্বারা প্রকাশ করি। এবার দূরত্ব যেহেতু একটা দূরত্ব, এটার একক তোমাদের প্রথম অধ্যায়টাতে আছে, সে দূরত্বের একক হচ্ছে কি? মিটার। আর মাত্রা হচ্ছে তোমার কি? যেহেতু দূরত্ব একটা দৈর্ঘ্য আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে কি? এল, তাই দূরত্বের মাত্রা হচ্ছে কি? এল। এই মাত্রাগুলা কিভাবে আসে সেটার জন্য আমি তোমাদের একটা ভিডিও করব। সকল মাত্রা অর্থাৎ কাজ, ক্ষমতা, শক্তি, চাপ, বল, কিভাবে এইসবগুলোর মাত্রা এবং একক বের করা যায় সবচেয়ে সহজভাবে, সেগুলো নিয়ে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো একটা ভিডিও বানানোর জন্য। আর এখানে যেহেতু আমি এটা বললাম এটা নির্দিষ্ট দিকে গেছে। আবার তোমার হচ্ছে ধরো সরণের কথাতে যাই। সরণ, একটা বস্তু এখানে ছিল, সে চাইলে এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে। অর্থাৎ কোনো বস্তু যে কোনো দিকে তার অবস্থান পরিবর্তনকে সরণ বলে, যে কোনো দিকে। তাহলে সরণ হচ্ছে যে কোনো দিকে। সরণকে প্রকাশ করে এস দ্বারা, সরণকে প্রকাশ করে এস দ্বারা। যেহেতু এটাও একটা দূরত্ব, তাই এর একক হচ্ছে মিটার। যেহেতু এটা একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে লেন্থের এল, তাই এটার মাত্রা হচ্ছে এল। তাহলে পার্থক্য আসলে কোথায়?
যে এটার একক মিটার মাত্র এল, এটার একক মিটার, এটার মাত্র এল। পার্থক্য কি? এটা হচ্ছে যে কোনো দিক, এটা হচ্ছে কি নির্দিষ্ট দিক। তার মানে এটা একটা স্কেলার রাশি, এটা একটা ভেক্টর রাশি। স্কেলার রাশি ভেক্টর রাশি কি? মানে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকেই রাশি বলে। রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ভেক্টর রাশি, একটা হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি কি? যে সকল রাশি প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের কি প্রয়োজন, সেগুলোকে বলা হয় ভেক্টর রাশি। আর যেগুলো প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, দিকের প্রয়োজন নেই, সেগুলোকে স্কেলার রাশি বলে। দেখো এখানে সরণ প্রকাশের জন্য শুধু মান প্রকাশ করলেই হয়েছে, এটা 3 সেন্টিমিটার 2 সেন্টিমিটার যে কোনো কিছু হইতে পারে, দিক লাগে না, তাহলে এটা হচ্ছে কি একটা স্কেলার রাশি। বাট এটা এ থেকে বির দিকে নির্দিষ্ট দিকে গেছে, তাই এটা একটা ভেক্টর রাশি। এরপরে তোমার দ্রুতি এবং হচ্ছে তোমার বেগ। বেগ কাকে বলে? বেগের সংজ্ঞাটা যদি যাই, হ্যাঁ, কোনো বস্তু নির্দিষ্ট দিকে সময় সাপেক্ষে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বেগ বলে। কোনো বস্তু সময় সাপেক্ষে, আমি ধরলাম এই বস্তুটা এ থেকে বিতে গেছে, নির্দিষ্ট দিকে গেছে, টি সময়ে গেছে, তাহলে কোন এই বস্তুটা এর থেকে বিতে গেছে, তার মানে একটা দূরত্ব প্রাপ্ত হয়েছে নির্দিষ্ট দিকে, সেটা হচ্ছে ডি। তাহলে কোনো বস্তু নির্দিষ্ট দিকে একক মানে সময় সাপেক্ষে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? বেগ বলে। তাহলে এখানে যদি আমি চিন্তা করি, টি সময়ে দূরত্ব হচ্ছে কত? ডি মিটার, এই না? তাহলে একক সময় আসলে কি? একক সময় দূরত্ব হচ্ছে ডি বাই টি মিটার। আর একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্বকে বেগ বলে। তাহলে সুতরাং বেগ ইজ ইকুয়াল টু বেগ ভেলোসিটি, ভেলোসিটির বি নেওয়া হয়, বি দ্বারা প্রকাশ করে, তাহলে বেগ ভি ইজ ইকুয়াল টু হবে ডি বাই টি। এবার এটার যদি একক বাইর করি, যেহেতু ডি দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, আর টি হচ্ছে কি সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে একক হচ্ছে কি এম এস ইনভার্স 1। আবার যদি মাত্রা বের করি, যেহেতু ডি দূরত্ব, দূরত্ব একটা লেন্থ দৈর্ঘ্য, দৈর্ঘ্যের হচ্ছে এল, আর যেহেতু টাইম, টাইমের হচ্ছে টি, তাহলে মাত্রাটা হচ্ছে কি এল টি ইনভার্স 1। এটা হচ্ছে তোমার বেগের মাত্রা। তাহলে বেগের একক হচ্ছে এম এস ইনভার্স 1, মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। এগুলো নিয়ে বলছি তো, আলোচনা করবো একদিন। এই এরপরে তোমার হচ্ছে কি বেগ গেল দ্রুতি। দ্রুতিকেও আমরা ভি দ্বারাই প্রকাশ করি, বাট এটার কোনো দিক নাই, অর্থাৎ অধিক। এটার দিক আছে, সেটা কি ছিল? এ থেকে বির দিক, বাট এটার কোনো দিক নাই, অধিক। যে কোনো দিকে একক সময়ে বস্তুর অতিক্রান্ত পথকে দ্রুতি বলে। তাহলে ধরলাম যে কোনো দিকে, ধরলাম যে কোনো দিকে যদি অতিক্রান্ত পথটা, সেটা কি হয়? ধরলাম টি সময়ে অতিক্রান্ত পথ এস, তাহলে সুতরাং একক সময়ে, একক সময় বলতে হচ্ছে 1 সেকেন্ড, একক সময় অতিক্রান্ত পথ হচ্ছে এস বাই টি। তাহলে সুতরাং দ্রুতি ইজ ইকুয়াল টু কি এস বাই টি। যেহেতু এটাও একক সময় অতিক্রান্ত দূরত্ব কোনো এক দিকের, তাহলে এটারও একক কি? এস এর একক মিটার, আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটার একক হচ্ছে কি এম এস ইনভার্স 1। তদ্রূপভাবে এটার মাত্রা ওইটার মতোই, অর্থাৎ এল টি ইনভার্স 1। তাহলে দ্রুতির একক আর বেগের একক এক, দ্রুতির মাত্রা আর বেগের মাত্রা এক। পার্থক্য হচ্ছে কি? যে কোনো দিকে। এটা তাহলে দিক নাই, তাহলে এটা কি স্কেলার রাশি, এটার দিক আছে, তাহলে এটা হচ্ছে কি একটা ভেক্টর রাশি। এই এরপরে বেগকে আসলে দুই ভাগে ভাগ করা যায়। বেগকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সুষম বেগ আর একটা হচ্ছে অসম বেগ। সুষম বেগ মানে কি? সময়ের সাপেক্ষে যদি বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে, সমান সময়ে সমান পথ অতিক্রম করে, তাহলে তাকে সুষম বেগ বলে। আর সময় সাপেক্ষে যদি কোনো বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম না করে, তাহলে তাকে অসম বেগ বলে। এবার সুষম বেগের গ্রাফটার দিকে যদি আমরা তাকাই, যে সমান সময়ে সমান পথ যদি অতিক্রম করে, তাহলে সেটা হচ্ছে তোমার কি সুষম বেগ। তাহলে আমি একটু গ্রাফ আঁকি। আমরা এক্সেস অক্ষটাকে সবসময়, এই যে এক্সেস অক্ষ থাকবে সেটাকে ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুটা বসাবো, আর যে ওয়াই এক্স অক্ষটা থাকবে ওয়াই ওয়াই, সেই অক্ষটাতে আমরা সবসময় ডিপেন্ডেন্ট ভ্যালুটাকে বসাবো। ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু বলতে হচ্ছে যে স্বাধীন। যেমন এখানে যদি তোমার বেগের কথা চিন্তা করো, যে কি আমরা জানি যে বেগ ভি ইজ ইকুয়াল টু কি ডি বাই টি। তাহলে টি এর সাপেক্ষে কি হয়? ডিটা বের হয়। তাহলে টি হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট, মানে সময় যত নিবে বেগ কি তত আকারে বাড়বে, এই না কথাটা? অর্থাৎ সুষম বেগ বলতে বোঝানো হচ্ছে যে সময়ের সাপেক্ষে যদি বস্তু সমান সময়ে সমান পথ কি করে অতিক্রম করে, তাহলে তাকে কি বলে? সুষম বেগ
বলে। যেহেতু সমান সময়ে, তাহলে সময়ের সাপেক্ষে বেগটা কি হবে, নির্দিষ্ট হবে। সেটা কি সমান হইতেছে না কম হইতেছে, তাই সময়টা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট, তাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যালুটাকে নিচে বসাবো। আর ডিপেন্ডেন্ট যে ভ্যালুটা যার নির্দিষ্ট, সেটাকে আমি কি বসাবো, এই ওয়াই অক্ষতে বসাবো। এবার ধরো 1 সেকেন্ডে 1 মিটার গেল, 2 সেকেন্ডে 2 মিটার গেল, 3 সেকেন্ডে 3 মিটার গেল, 4 সেকেন্ডে 4 মিটার গেল। তাহলে আসলে গ্রাফটা কী হওয়ার দরকার, এখানে মিলার কথা, এটা এখানে মিলার কথা, এটা এখানে মিলার কথা, এটা এখানে মিলার কথা। তাহলে ব্যাগটা আসলে কোন দিকে যায়, একদম বরাবরই যাওয়ার কথা। আমার চিত্র ভালো হচ্ছে না, একটু আবার দেখাই। অর্থাৎ এটা একদম কি যাবে, বরাবরই যাবে না। এই সুষম বেগের গ্রাফটা এরকম হয়। আর যদি অসম বেগ হইতো, ধরো সাপোজ যে তোমার প্রথম সেকেন্ডে 1 মিটার না গিয়ে এটা এরকম গেল, প্রথম সেকেন্ডে গেল হাফ মিটার, পরের সেকেন্ডে গেল ধরো তোমার 2 মিটার, পরের সেকেন্ডে আবার কমে চলে আসলে মনে করো 1 মিটার, পরের সেকেন্ডে মনে করো আবার গেল এরকম, তাহলে এটা এরকম হইতো না, অর্থাৎ এলোমেলো হইতো। এই তো, অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি সমান পথ অতিক্রম করে না করে, তাহলে গ্রাফটা কি হবে, এরকম হবে। এবং এই গ্রাফ থেকে কিভাবে তোমাদের এক্সাক্ট ভ্যালুটা বের করা যায়, ত্বরণ মন্দন কিভাবে বের করা যায়, আমি এটা নিয়ে একটা গ্রাফ নিয়ে, শুধু এই গতির গ্রাফ নিয়ে একদিন একটা ক্লাস করব, একটা ভিডিও বানাবো। সেক্ষেত্রে আমি গ্রাফটাকে যত সম্ভব, আমি জানি অনেক স্টুডেন্টদের গ্রাফের সমস্যা থাকে অঙ্ক করতে গেলে, এখানে এটা তো সহজ বোঝা যায়, তাই আমি ওই গ্রাফটা নিয়ে একদিন আলোচনা করার চেষ্টা করব। ওকে, এই হচ্ছে তোমার বেগ। বেগের পরে আসলে কি আসে, বেগের পরে হচ্ছে ত্বরণ এবং মন্দন। ত্বরণ কাকে বলে, কোনো বস্তুর নির্দিষ্ট দিকে বেগ বৃদ্ধির হারকে একক সময়ে, কোনো বস্তুর নির্দিষ্ট দিকে একক সময়ে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে আমি ধরে নিলাম এ একটা বস্তু, এটা এর নির্দিষ্ট দিক হচ্ছে বি, তার আদি বেগ ইউ এবং শেষ বেগ যাকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম। এবং এটা এই শেষ বেগ ভি প্রাপ্ত হইতে গেলে তার টি সময় লাগছে, এবং সে কি করছে, ডি পরিমাণ দূরত্ব বা এস পরিমাণ দূরত্ব, যেটা ধরতে পারো, দূরত্ব কি করলো, অতিক্রম করলো। তাহলে আমি যদি চিন্তা করি বস্তুটা, এই একটা বস্তুটা একটু আঁকে দিই তোমাদের জন্য সুবিধা হবে। এই তাহলে ধরা যাক একটি বস্তুর আদি বেগ ইউ এবং শেষ বেগ হচ্ছে বি, বস্তুটা শেষ বেগ ভি প্রাপ্ত হইতে তার টি সময় লেগেছিল। তাহলে ত্বরণ বলতে আমি কি বলছিলাম, যে কোনো বস্তুর একক সময়ে বেগ বৃদ্ধির হারকে কি বলে, ত্বরণ বলে। তাহলে এখানে টি সময়ে কতটুকু বেগ বৃদ্ধি পাইছে, টি সময়ে বেগ বৃদ্ধি, বেগ কতটুকু বৃদ্ধি করছে, যেহেতু বেগ বৃদ্ধি পাইতেছে নিশ্চিত আদি বেগের চেয়ে শেষ বেগ কি বেশি, তাহলে বেগ বৃদ্ধি করছে কি, শেষ বেগ বিয়োগ আদি বেগ, এই না, টি সময়ে। আর আমি প্রশ্নটাতে কি ছিল, একক সময়ে ত্বরণের সংজ্ঞা অনুসারে, তাহলে একক সময়ে বেগ কতটুকু বৃদ্ধি পাইছে, আরো কম, ভি মাইনাস ইউ বাই টি। আর একক সময়ে যতটুকু বেগ বৃদ্ধি পায় সেটাই হচ্ছে কি ত্বরণ। ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, ত্বরণকে কি দ্বারা প্রকাশ করি, স্মল এ দ্বারা প্রকাশ করি। ত্বরণ এই জিগিলটা তাহলে কি, ভি মাইনাস ইউ বাই টি। এটা থেকে এই তো বের হয়ে গেল যে ত্বরণ এই জিগিল টু ভি মাইনাস ইউ বাই টি। এটা থেকে আমরা চাইলে এটার একক বের করতে পারি, যেহেতু বেগের একক কি ছিল, এম এস ইনভার্স 1। তোমরা আগে একটু পিছনে যাও দেখতে পাবা। তাহলে সময়ের একক কি ছিল, সেকেন্ড, তাহলে এটার এককটা আসলে কি হইলো এখন, এম এস ইনভার্স 2। আর মাত্রাটা যদি চিন্তা করি, যেহেতু বেগের এক মাত্রা ছিল এল টি ইনভার্স 1 আর টাইম আরেকটা টি, তাহলে হচ্ছে কি এল টি ইনভার্স 2, এটা হচ্ছে তার মাত্রা। তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে এটা। ত্বরণের সূত্র হচ্ছে এই ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। এখান থেকে আমরা গতির একটা সমীকরণ প্রতিপাদ্য করতে পারি, যেমন এখানে এটা পাইছি না, যে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। যদি এটাকে আমরা আর গুণন করে দিই তাহলে হচ্ছে এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ। এবার ভা লিখতে পারি ভি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু এটি ভা। এখানে আমি শুধু বিটাকে যদি রেখে দিই তাহলে হবে কি এটি প্লাস ইউ। এটাকে যদি একটু সাজাই লিখি তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে, ইউ প্লাস এটি। এটাই না তোমাদের গতির সমীকরণ। এটা কি করা যায়, এখানে প্রুফ করা যায়। এই তো, এই হচ্ছে তোমার ত্বরণ। ত্বরণ দুই প্রকারের, একটা হচ্ছে সুষম ত্বরণ আর একটা হচ্ছে অসম ত্বরণ। সুষম ত্বরণ কি, ওই যে সময়ের সাথে একই পরিমাণে যদি কি হয়, সম আকারে যদি বেগ বৃদ্ধি পায় সেটাকে সুষম ত্বরণ বলে। আর সময়ের সাথে যদি অসম আকারে বেগের পরিবর্তন ঘটে তাহলে সেটা হচ্ছে কি অসম ত্বরণ। এই অসম ত্বরণ সুষম ত্বরণের গ্রাফ বেগের গ্রাফের মতোই হবে, শুধু পার্থক্য এতটুকু যে তোমার এক্ষেত্রে তোমার হচ্ছে সময়ের সাপেক্ষে এখানে ছিল ডি, এখন হয়ে যাবে কি
বি, আর এটা যদি সুষম ত্বরণ হয় এইভাবে যাবে, আর যদি এটা অসম ত্বরণ হয় তাহলে সেটা যে কোনো নির্দিষ্ট দিকে যেতে পারে, এভাবে যেতে পারে। এটা হচ্ছে সময়ের সাপেক্ষে বেগ দেওয়া আছে, তাহলে সেটা হচ্ছে ত্বরণের গ্রাফ। এটা হচ্ছে ত্বরণ, সুষম ত্বরণ, আর এটা হচ্ছে তোমার অসম ত্বরণ। এগুলা নিয়ে বলছি তো আলাদা একটা ক্লাস করবো, তাই এগুলা নিয়ে বিশেষ আলোচনা আমি করতে চাই না। এই তাহলে ত্বরণ শেষ, তারপরে ত্বরণের সাথে কি আছে? মন্দন আছে। মন্দন একই জিনিস, অর্থাৎ মন্দনে শুধু কি হয়, মন্দন বলতে হচ্ছে কোনো বস্তু একক সময়ের সাপেক্ষে বেগ হ্রাসের হারকে, একক সময় বেগের হ্রাসেরকে, যে হ্রাসের যে হার হয় সেটাই হচ্ছে মন্দন। অর্থাৎ কোনো বস্তু একক সময়ে যে পরিমাণ বেগ হ্রাস করে সেটা হচ্ছে তার মন্দন। অর্থাৎ এক্ষেত্রে আদি বেগটা থাকবে বেশি আর শেষ বেগটা থাকবে কি কম, কারণ বেগ বেশি ছিল ধীরে ধীরে কমছে। যেমন আমরা গাড়ির ব্রেক কষি, গাড়ি একটা বেশি বেগে থাকে, ধীরে ধীরে সেটা কমতে কমতে কি হয়, কমে যায়, তাহলে এটা গাড়ির মন্দন হয়। আবার গাড়ি যখন স্টার্ট করি বেগ কম থাকে, ধীরে ধীরে বাড়তে থাকে, তাহলে এটা হচ্ছে তোমার কি, ত্বরণ। বেগ বৃদ্ধিকে ত্বরণ বলে, আর বেগ হ্রাসকে তোমার কি বলা হয়, মন্দন বলে। দুইটা একই, দুইটাকে ত্বরণকেও এ দ্বারা প্রকাশ করা হয় v-u/t, মন্দনকেও এ দ্বারাই প্রকাশ করে, সেটা হচ্ছে v-u/t। পার্থক্য শুধু এতটুকু, ত্বরণে শেষ বেগ বেশি থাকে, মন্দনে আদি বেগ বেশি থাকবে। তাহলে ত্বরণের ক্ষেত্রে এটা আসবে প্লাস, আর মন্দনের ক্ষেত্রে এটা আসবে কি, মাইনাস। পার্থক্য শুধু এতটুকু, বাস। এরপরে তোমাদের যে ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ গতির সমীকরণ, একটা তো প্রুফ করেই ফেললাম, গতির সমীকরণ। এরপর হচ্ছে তোমার গতির সমীকরণ। গতির সমীকরণগুলো কি কি আমি একটু এখানে লিখি। এটা তো প্রুভ হয়ে গেল, বি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা শেষ। আরেকটা হচ্ছে কি, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আরেকটা হচ্ছে কি, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। আরেকটা হচ্ছে কি, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এই না, এর মধ্যে একটা এখন আসলে দ্বিতীয় সূত্রটা পড়ব, যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এটার জন্য আমি প্রথমে এরকম একটা চিত্র এখানে নেবা তোমরা, যে যে একটা বস্তু এই অবস্থানে ছিল, বি অবস্থানে গেছে যে কোনো দিকে, সেক্ষেত্রে এস হচ্ছে কি, সরণ, আর আদিবেগ ছিল ইউ, শেষ বেগ হচ্ছে বি। আর যেহেতু আদিবেগ শেষ বেগ আমি জানি না সেটা কি, তাহলে এ ত্বরণও হইতে পারে, মন্দনও হইতে পারে, তাই প্লাস দিলাম, মাইনাসও দিলাম। এটা নির্দিষ্ট সময় টিতে প্রত্যেকটা প্রুফ যদি আসে পরীক্ষাতে, তখন এই কথাগুলো প্রত্যেকটা বেলা এটা লিখে নিতে হবে, যে ধরি বস্তুর আদিবেগ হচ্ছে বি, শেষ বেগ আদিবেগ হচ্ছে ইউ, আর শেষ বেগ হচ্ছে তোমার ভি। যে ধরি বস্তুর আদিবেগ ই, শেষ বেগ ভি, প্রাপ্ত হতে টি সময়ে এ ত্বরণে কি করে, এস দূরত্ব অতিক্রম করে। এই কথাগুলো তোমরা বইলে নিবা, অর্থাৎ যতটা প্রুফ করবা, যদি প্রথমটা প্রুফ করতে যাই সেক্ষেত্রে এই চিত্রটা, এই কথাটা বলতে হবে, জড়িত বস্তুর আদিবেগ ইউ, শেষ বেগ ভি প্রাপ্ত হতে টি সময়ে এ ত্বরণে কি করে, এস দূরত্ব অতিক্রম করে। তাহলে আমি যদি চিন্তা করি, তাহলে আমরা জানি, যদি গড় বেগের কথা চিন্তা করি, গড় বেগ সেটাকে এরকম ভাবে প্রকাশ করে ফিজিক্সের ভাষায়। গড় বেগ হচ্ছে কি, আদিবেগ প্লাস শেষ বেগ, আদিবেগ প্লাস শেষ বেগ ভাগ হচ্ছে 2। অর্থাৎ গড় মানে কি, যে কোনো রাশি দুইটার যোগফল, তাহলে হচ্ছে আদিবেগ আর শেষ বেগ কি করলাম, দুইটা যোগ করলাম, ভাগ দিলাম কি 2 দ্বারা, এটা হচ্ছে গড় বেগ, তাই না? যে কোনো দুইটা রাশির যোগফলকে ওই রাশিদের সংখ্যা দ্বারা কি করতে হবে, দুইটা রাশি, এখানে যদি 10টা রাশি হয়, 20টা হয়, সেগুলো কোনো প্রবলেম না। অর্থাৎ রাশিগুলোর যোগফল ভাগ হচ্ছে রাশির সংখ্যা। তাহলে এখানে রাশি হচ্ছে দুইটা, একটা হচ্ছে আদিবেগ, একটা হচ্ছে কি, শেষ বেগ। রাশি দুইটা যোগ করলাম, ভাগ দিলাম 2 দ্বারা, এটা গড় বেগ বের হলো। আসলে একটু যদি লিখে দিই, তাহলে গড় বেগ এটাকে এইভাবে প্রকাশ করা হয়, যেটার মান নির্দিষ্ট না। এবার আমরা জানি দ্রুতিকেও কি দ্বারা প্রকাশ করা হয়, এইভাবেই প্রকাশ করা হয়। দ্রুতি মানে কি, যে দূরত্ব বাই সময়, এস বাই টি। দ্যাট মিনস এটা মনো এটা মনো কি, এটা। তাহলে আমরা লিখতে পারি আসলে এই সমীকরণ দুইটা এখন কি সমান। তাহলে আমরা লিখতে পারি যে এস বাই টি সমান সমান হচ্ছে ভি প্লাস ইউ বাই টু। এই না কথাটা, একটু যদি আমরা আর গুণন করি তাহলে কি হয়, তাহলে হচ্ছে এস ইন্টু টু সমান সমান, একটু গুছিয়ে লিখি, ইউ প্লাস ভি বাই ইন্টু টি। এই
একটু গুণ করে একবারে গুছিয়ে ফেলাম, যে আদি ব্যাগটাকে প্রথম লিখলাম, শেষ ব্যাগটাকে পরে দিলাম, আর টিটা এখানে আর গুণন করলে এটার পাশে কি হয়, গুণ আকারে হয়। তাহলে এখানে কি থাকে আসলে, যদি আমরা এসটাকে রেখে দিই তাহলে থাকে হচ্ছে ইউ প্লাস বি বাই বি, এখানে গুণ আকারে ছিল, ওই পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, আর এই টি এর টি। এটাই তো তোমার কাছে চাইছি, যে প্রমাণ করো যে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু টি। শেষ, প্রমাণ হয়ে গেছে। প্রথম সূত্রটা অর্থাৎ দ্বিতীয় সূত্রটা প্রমাণ হয়ে গেছে। এবার হচ্ছে তোমার তৃতীয় সূত্র, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটার ক্ষেত্রে তোমার সেম এই কথাগুলো চিত্র রাখতে হবে আর এই কথাগুলো বলতে হবে, অর্থাৎ বস্তুর আদি বেগ ইউ, শেষ বেগ ভি প্রাপ্ত হতে টি সময় এ ত্বরণের সৃষ্টি করে এস দূরত্ব কি করে অতিক্রম করে। তারপরে এই যে গড়বেগ দ্রুতি, এখান থেকে এস এর মানটা কি করলা, বের করলা। তো এটাকে আমি ধরে নিলাম সমীকরণ 3। এই এবার আমরা একটা জানি, সেটা কি জানি, আমি একটু যদি এটাকে মার্জিন করে এই পাশে নিয়ে আসি। প্রথম সূত্র থেকে আমরা এটা প্রমাণ করে ফেলছি, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কি এটি, এই না কথাটা। এখন আমি এই সমীকরণে বি এর মানটা রাখতে চাই না, এটা এই বি এর মানটা তুলে দিয়ে এটা বসাতে, কারণ কি দেখো এই সমীকরণে ভি নাই, শেষ বেগ নাই, শুধু আদি বেগ আছে। তাই আমি যদি এই আদি বেগ এটাকে তুলে ফেলি তাহলেই তো, তাহলে আমি এই সমীকরণে গিয়ে মান বসাই, তাহলে এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি। ভি মানে কি আসলে, ভি মানে হচ্ছে ইউ প্লাস এটি বাই ছিল কি এই টু এর টু আর ইন্টু এইটি এর টি। তাহলে এখানে কি হয়, টু ইউ হয় প্লাস এটি হয় বাই হয় টু আর ইন্টু এইটি এর টি। এবার টি দুইটার সাথে গুণ হবে, অর্থাৎ টু ইউ টি প্লাস এটি স্কোয়ার, আর নিচে হচ্ছে কি টু। এটাকে যদি আলাদা করে দিই তাহলে হচ্ছে টু ইউ টি বাই টু প্লাস এটি স্কোয়ার বাই টু। আলাদা বলতে হচ্ছে লসাগু আকার আছে, ভগ্নাংশ আকারে নিয়ে গেলাম। তাহলে এই টু কি কাটা, তাহলে থাকে কি ইউটি প্লাস, এটা প্রত্যেকটা রাশির সাথে মনে মনে ওয়ান থাকে, তাহলে ওয়ান বাই টু ইন্টু কি এটি স্কোয়ার। তাহলে হয়ে গেল না যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এই তো প্রুভড, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। অর্থাৎ এইভাবে আবার এটাকে কি করা যায়, প্রমাণ করা যায়। অর্থাৎ এই সূত্রটা যেভাবে আসছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তারপরে কি আসলে আরেকটা আছে না, যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, সেটা এখান থেকে প্রমাণ করা যায়। যেমন এটা একটু মুছে ফেললাম, তোমরা ঝুম মানে পোস্ট করে এটা লিখে ফেলবা। এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম, মানে এই পর্যন্ত তো লেখবা সিস্টেম বাই ওয়াইজ, এই পর্যন্ত লেখবা, তারপরে বি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু কি এটি। তাহলে আমি এর মানটা বাইর করতে পারি, তাহলে এই ইজ ইকুয়াল টু হয় কি ভি মাইনাস ইউ বাই, এর মানটা চাই আসলে এই অঙ্কতে না, এর মান না, আসলে টির মানটা উদ্ধার করতে হবে। তাহলে আমি টির মানটা রাখতে চাই, তাহলে টি ইজ ইকুয়াল টু হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ। কারণ এই যে সূত্রটা এটাতে টি নাই, কিন্তু আমার এখানে কি আছে, টি আছে, তাহলে টি এর মানটা কি করবো, বসায় দিব। তাহলে টি এর মান আমি 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাই, এস ইজ ইকুয়াল টু আগে থেকে ছিল ইউ প্লাস বি বাই টু, আর এই পাশে কি পাইলাম এখন টি এর মান ভি মাইনাস ইউ বাই এ। এবার যদি গুণ করি তাহলে কি হবে টু এ, আর এটাকে যদি সাজাই লিখি ভি প্লাস ইউ, আর এটা হচ্ছে কি ভি মাইনাস ইউ। তাহলে কি হয় এ প্লাস ভি ইন্টু এ মাইনাস ভি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ইজ ইকুয়াল টু এস ইজ ইকুয়াল টু, এটাকে যদি আর গুণন করি তাহলে কি হয় বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে টু এ এস। এবার যদি এটাকে বি স্কোয়ারটাকে রাখে দিই আর মাইনাস ইউ স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এটাই তো প্রমাণ করতে বলছি, যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। শেষ, প্রমাণ হয়ে গেল। কঠিন না তো আসলে, যদি পরীক্ষাতে আসে যে গতির সমীকরণ কি করো, ধরো বলে যে যদি তোমার কাছে চাই যে প্রমাণ করো যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, যে কোনো বস্তুর বেগ বা দূরত্ব, যে কোনো বস্তুর দূরত্ব এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, প্রমাণ করতে পারবা পারবা না, ইজিলিতে পারবা। এই তো শেষ। এবার এখানে একটা জিনিস বাকি রাখছি, সেটা হচ্ছে এই গতির সূত্রগুলো কে দিচ্ছে। স্যার আইজ্যাক নিউটন তার গতির বিখ্যাত বই ফিলোসোফিয়া ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে 1687 সালে তিনি এই গতির 3টা বিখ্যাত সূত্র এবং মহাকর্ষ অভিকর্ষ সম্পর্কে সূত্র প্রদান করছে। এই তাহলে এই অধ্যায়ে গতির সূত্রগুলো কি হয়ে গেল, প্রুভড হয়ে গেল। শেষ। তারপরে আছে কি এই অধ্যায়ে আছে তোমার হচ্ছে পরন্ত বস্তু। আসলে পরন্ত বস্তু কি আগে আমাদের সেটা জানা দরকার, যে পরন্ত বস্তু। তারপরে এই অধ্যায় হচ্ছে পরন্ত বস্তু। পরন্ত বস্তু ও
এর সমীকরণ, বস্তু ও সমীকরণ। এই পরন্ত বস্তু এবং সমীকরণ। পরন্ত বস্তুর ক্ষেত্রে ইটালির বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি 3টা সূত্র প্রকাশ করছে। তিনি বলছে যদি অনেকগুলো বস্তু, সেটা হোক হালকা ভারী, ধরো সাপোজ একটা বস্তু এ যেটা হচ্ছে পেপার, একটা বস্তু হচ্ছে বি যেটা হচ্ছে পাথর, আর একটা বস্তু মনে করো সি সেটা হচ্ছে আমার এই মার্কার। প্রত্যেকে যার যার অবস্থান থেকে, ধরো যদি আমি ছেড়ে দিই, এখন ছাড়লে পেপারটা আমরা জানি বাতাসের কারণে বাধা পাবে, সে আগে পড়বে না, কিন্তু সবার আগে পড়ে যাবে পাথরটা, তারপরে মার্কার, তারপর হচ্ছে পেপার, অর্থাৎ সবশেষে পেপার পড়ার কথা। কিন্তু বিজ্ঞানী গ্যালিলি বলতেছে যদি বিনা বাধায় মুক্তভাবে কোনো বস্তুকে পড়তে দেওয়া হয়, অর্থাৎ এখানে কোনো বাধা নাই, অর্থাৎ বাতাস নাই, বস্তুগুলা শুধু নিচে পড়বে, একটাই কারণ, সেটা হচ্ছে অভিকর্ষ। অভিকর্ষ মানে কি? কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে যে মানে আকর্ষণ করে সেটা হচ্ছে তার অভিকর্ষ। তাহলে প্রত্যেকটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, দেখুন সেই আকর্ষণের কারণে সে যদি নিচে পড়ে আর কোনো বল কাজ করবে না, অর্থাৎ এখানে কোনো বিকর্ষণ বল থাকবে না, কোনো বায়ুর বাধা থাকবে না। যদি এরকম হয়, যদি এরকম করা যায়, যদি তোমার কি কোনো বিকর্ষণ বল নাই, কোনো ধরনের বাধা নাই, তাহলে যদি শুধুমাত্র অভিকর্ষ আকর্ষণ কারণে বস্তুগুলা নিচে পড়ে, তাহলে স্থির অবস্থা থেকে মুক্ত হবে পরন্ত বস্তু বিনা বাধায় যদি পড়ে, তাহলে সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এটা যদি টি সময়, অর্থাৎ পাথরটা যদি টি সময় এইচ দূরত্ব অতিক্রম করে, এটাও টি সময় এইচই অতিক্রম করবে, এটাও টি সময়ে এইচ দূরত্ব কি করবে? অতিক্রম করবে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র, যে মুক্তভাবে বিনা বাধায় পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুগুলো সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। অর্থাৎ এটা টি সময় এইচ হইলে আরেকটা বস্তু টি সময় এইচ, আরেকটা বস্তু টি বস্তু, এক্ষেত্রে ভারী পাতলা সেটা কোনো ফ্যাক্ট না, আয়তন এগুলো কোনো ধরনের ফ্যাক্ট হবে না, কারণ কি নাই, কোনো বাধা নাই, শুধুমাত্র প্রত্যেকে কি পড়তেছে? অভিকর্ষ ত্বরণের কারণে। আর প্রত্যেকের জন্য অভিকর্ষ ত্বরণ এক, সেটা হচ্ছে জি, প্রত্যেকের অভিকর্ষ ত্বরণ জি, আর যেটার মান ফিক্সড 9.8। এটা দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ তৃতীয় অধ্যায় যখন যাব আলোচনা করব, ওখানে এটা নিয়ে আলোচনা আছে। এই তাহলে প্রথম সূত্র চলে গেল। তাহলে দ্বিতীয় সূত্র উনি কি বলতেছে? উনি বলতেছে যে স্থির অবস্থা থেকে মুক্তভাবে পরন্ত বস্তু টি সময়ে একটা বেগ প্রাপ্ত হবে। ধরো টি সময়ে এটা ভি বেগ, এটাও তাহলে ভি বেগ, এটাও কি ভি বেগ প্রাপ্ত হলো। টি সময়ে যে বেগ প্রাপ্ত হবে, ধরলাম সেই বেগটা হচ্ছে ভি বেগ, তাহলে তার সময়ের সমানুপাতিক। অর্থাৎ টি সময়ে যদি ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে হচ্ছে বি সমানুপাতিক টি। অর্থাৎ টি এর মান যত বেশি, বি এর মান তত বেশি, টি এর মান যত কম, বি এর মান তত কম, শেষ। অর্থাৎ উনি বলতেছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু টি সময়ে যে বেগ প্রাপ্ত হবে, ধরে নিলাম সেটা বি বেগ প্রাপ্ত হবে, তাহলে সেই বেগ তার সময়ের কি সমানুপাতিক, তাহলে বি সমানুপাতিক কি? টি। অর্থাৎ টি এর মান যত বেশি হবে, বি এর মান তত বেশি, সিম্পল। এবার লাস্ট সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র ওনার। লাস্ট সূত্রে উনি কি বলতেছে? উনি বলতেছে স্থির অবস্থা থেকে বিনা বাধায় পরন্ত বস্তু টি সময়ে যেই দূরত্ব অতিক্রম করবে, সেই দূরত্বটা কি ধরলাম? এইচ। যেই দূরত্ব অতিক্রম করবে তা তার সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ টি সময়ে যদি এইচ পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাহলে তা টি এর বর্গের সমানুপাতিক হবে। কোনো একটি অনেকগুলো বস্তু স্থির অবস্থা থেকে ছাড়লে টি সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, তা তার সময়ের বর্গের সমানুপাতিক। এটার একটু মজাদার পার্ট আমি এখানে দেখাই, হ্যাঁ তোমরা দেখো। ধরো প্রথম সেকেন্ড, এক সেকেন্ড যদি হয়, তাহলে দূরত্বটা কতটুকু হবে? 1 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 1h। এবার যদি 2 সেকেন্ড হয়, তার মানে কত? 2 স্কোয়ার, দ্যাট মিনস হচ্ছে 4h। এবার যদি 3 সেকেন্ডে হয়, 3 স্কোয়ার মানে হচ্ছে কত? 9h। তাহলে 1 সেকেন্ডের সময় সে ছিল 1h উচ্চতায়, 2 সেকেন্ডে সে হবে কি 4h উচ্চতায়, 3 সেকেন্ডে হবে কি 9h উচ্চতায় ভূমি থেকে। এখন আমি যদি এক্স্যাক্টলি 2 সেকেন্ডে কতটুকু সে গেছে, অর্থাৎ কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা বের করতে চাই, ইজি। প্রথম সেকেন্ডে সে কি ছিল? 1h, আর প্রথম এবং দ্বিতীয় দুইটা মিলা সে কত? 4h। তাহলে দ্বিতীয়তম সেকেন্ডটাতে সে আসলে গেছিল ধরো এইটুকু, যেটা হচ্ছে কত? 4h মাইনাস h, দ্যাট মিনস হচ্ছে 3h। মানে দ্বিতীয়তম সেকেন্ডে সে কি করে? 3h
দূরত্ব কি করবে, অতিক্রম করবে। এখন যদি বলতাম তাহলে 3তম সেকেন্ডে, শুধুমাত্র ওই 3তম সময়টাতে, 3 মানে 1 থেকে 3 না, শুধুমাত্র ওই 3তম সেকেন্ড মানে 1 সেকেন্ডের সময়টাতে 3তম যখন আসে ওই সময়টাতে কতটুকু অতিক্রম করছে, তাহলে একই কথা। সে 1 থেকে 2 সেকেন্ডে সে অতিক্রম করছে কত, 4h। তাহলে এতটুকু সে কি করবে, 3তম সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে হচ্ছে কত, 9h মাইনাস 4h, দ্যাট মিনস হচ্ছে কত, 5h। তাহলে পরন্ত বস্তুর 2তম সেকেন্ডে, 3তম সেকেন্ডে, 4তম সেকেন্ডে, 5তম সেকেন্ডে দূরত্ব বের করা যায় না? যায়। এভাবে বের করা যাবে না? যাবে, যদি সময় দেওয়া থাকে। আর যদি দূরত্ব বের করা যায় তাহলে বেগ বের করা যাবে, আর যদি বেগ বের করা যায় তাহলে ত্বরণ বের করা যাবে। যাবে নাকি যাবে না? যাবে। ওই তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো তো ওইগুলো আসে, খুবই আসে, এবং খুবই ইন্টারেস্টিং পার্ট। আমি আলোচনা করবো ইনশাল্লাহ তোমাদের এসএসসি সিলেবাসে যেগুলো আসে পরীক্ষাতে সেগুলো নিয়ে। আশা করি তোমাদের এই যে অধ্যায়টা, এই সিনারিওটা এখন মোটামুটি ক্লিয়ার। অর্থাৎ এই অধ্যায়ে যে বেসিকগুলো ছিল সেগুলো আলোচনা করে দিলাম। আর তোমরা জানো যে এই অধ্যায়টা সবচেয়ে ইম্পর্টেন্ট অধ্যায়, অর্থাৎ এইটা তোমার সবগুলা অধ্যায় ইম্প্যাক্ট ফেলবে ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এটা। অর্থাৎ এটা যতগুলো অধ্যায়তে যাবো ততগুলো অধ্যায়ে ইউজ করবো। অর্থাৎ নিজে তো সৃজনশীল আসে এসএসসিতে, প্লাস অন্যান্য অধ্যায়ে গিয়েও সে কি করে, জায়গা দখল করে। তো আশা করি তোমরা এই সূত্রগুলো কিভাবে আসে সেটা পারবা, পরন্ত বস্তুর সূত্রগুলো বুঝতে পারছো, গতি, ত্বরণ, মন্দন কাকে বলো সেটাও তোমরা বুঝতে পারছো। আরেকটা জিনিস তোমাদের পরীক্ষাতে আসে মাঝে মধ্যে, যে প্রমাণ করো যে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার মাত্রা সমীকরণের সাহায্যে। তাহলে মাত্রা কি, এটা তো আমরা জানি যে কোনো মৌলিক রাশির সূচকের প্রকাশকে মাত্রা বলে। যেমন ভরের মাত্রা হচ্ছে কি, ভর, মাস, এম। তো এইভাবে প্রকাশ করতে হয়। আমি চেষ্টা করবো, ওই যে বলছি একক, যে সময় একক মাত্রা বের করতে হয় সেই সময় তোমার এই ইকুয়েশনগুলো কিভাবে মাত্রার সাহায্যে সমান করা যায়। অর্থাৎ এই এস মানে দূরত্বের মাত্রা কি, এল, তাহলে এই পুরাটার মাত্র এলই হইতে হবে। এটাও এস, এটার মাত্র এল, আর এই পুরাটার মাত্র কি হইতে হবে, এলই হইতে হবে। এটা বেগ, বির মাত্রা কি, এলটি ইনভার্স 1, তাহলে এই পুরাটার মাত্র কি হইতে হবে, এলটি ইনভার্স 1ই হইতে হবে। যদি হয় তাহলেই হয়েছে। এগুলা তোমাদের পরীক্ষাতে আসে। তো আমি সেইগুলো নিয়ে ইনশাল্লাহ খুব দ্রুতই একটা ক্লাস নিব। আপাতত আজকের জন্য আশা করি গতি তোমাদের ভালোভাবে হয়েছে। পরবর্তীতে এটারই যে গ্রাফ এবং হচ্ছে তোমার ওই একক এবং মাত্রা কিভাবে বের করা যায় সেটা সম্পর্কে ভিডিওগুলো করার পরে আমরা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল যে প্রবলেম অর্থাৎ সৃজনশীল সেগুলো নিয়ে আলোচনা করব। তার ভিতরে অন্যান্য বইগুলো চেষ্টা করব তোমাদেরকে ডে বাই ডে আপডেট দেওয়ার জন্য। আমি আশা করি যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা গতির যে ধারণাটা সেটা তোমাদের একটু হলেও ক্লিয়ার হবে, এবং সূত্রগুলো কিভাবে প্রতিপাদন করা যায় সেটা তোমরা পারবা। মুখস্থ করার দরকার নাই, তোমরা এগুলো পারবা, অর্থাৎ ইজিতে পারা যায়। তো ভালো থেকো, খুদা হাফেজ।